স্বামীর স্মৃতিকে সাক্ষী রেখে আমি দেবরের সাথে রাত অতিবাহিত করতাম। দেবর ভাবির সম্পর্কে সমাজ সবসময় ভাবির দিকেই আঙুল তোলে। আমার দেবরের নাম সৌরভ। আমি কখনো নিজের রূপ দিয়ে দেবরকে প্রলুব্ধ করার চেষ্টা করিনি, আর না তার সুদর্শন চেহারায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলাম। তাহলে প্রশ্ন আসতেই পারে, স্বামীর স্মৃতি থাকা সত্ত্বেও আমি কি দেবরের সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম? শরীর মিলে গেলেই তাকে ভোগ বলা যায় না। যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে এবং সেই ভালোবাসার সঠিক মর্যাদা যদি অপরজন ফুরিয়ে না দেয়, তবে সেটাও এক ধরনের ভোগ। আসলে আমার শ্বশুরবাড়িতে আমরা মাত্র 3 জন সদস্য ছিলাম, আমি, আমার শাশুড়ি এবং আমার দেবর। স্বামীর মৃত্যুর পর আমি শ্বশুরবাড়ি ছেড়ে অন্য কোথাও যাইনি। তার কারণ হলো, আমি ছোটবেলা থেকে আমার দাদাদের কাছে বড় হয়েছিলাম। আমার বাবা মা মারা যাওয়ার পর দাদাদের স্নেহেই আমার বেড়ে ওঠা। কিন্তু সময়ের সাথে সাথে দাদারা তাদের নিজেদের সংসার, স্ত্রী ও সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তাই আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে তাদের ওপর নতুন করে বোঝা হয়ে থাকতে চাইনি। আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসতাম। তার সাথে আমার জীবনের 7টা বছর কেটেছিল। যেটুকু সময় আমি স্বামীর সঙ্গে কাটিয়েছি, সেই সময়গুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। জানি না কোন কারণে সৃষ্টিকর্তা আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিলেন। স্বামীর সঙ্গে এতগুলো বছর সংসার করার পরেও আমি মা হতে পারিনি। তাই আমার মনে হয়েছিল শ্বশুরবাড়িতে থেকে আমি আমার শাশুড়ির সেবা যত্ন করব, কারণ তিনি তো আমার স্বামীর মা। সেই সূত্রে আমি তাকে নিজের মায়ের আসনেই বসিয়েছিলাম এবং তার সব বিষয় খুব খেয়াল রাখতাম। শাশুড়ির যাবতীয় দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, যেমন তাকে নিয়ম করে ওষুধ দেওয়া, সময় মতো খাবার পরিবেশন করা, তার পোশাক আশাক পরিষ্কার রাখা এবং চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এই সব কিছুই আমি একা হাতে সামলাতাম। এ কারণে তিনিও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমার মনে এই বিশ্বাসটা গেঁথে গিয়েছিল যে আমার শাশুড়ি কোনো দিন আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলবেন না। স্বামী ছাড়া এই সংসারে আমার আর কোনো অধিকার ছিল না। কিন্তু তারপরেও আমি বিশ্বাস করতাম যে শাশুড়ি কখনো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। কিন্তু আমার এই মনের ধারণাটা পুরোপুরি ভুল ছিল, কারণ তিনি আমার আড়ালে সবার কাছে বলতেন যে এই মেয়েটা তো আগেই আমার ছেলেকে শেষ করেছে, আর এখন আমার ঘাড়ে এসে চেপেছে। এই মেয়েটা তো আমার বাড়ি ছেড়ে কোথাও যেতেও রাজি নয়। তার মানে তিনি কেবল আমার সামনেই আমাকে ভালোবাসার মিথ্যে অভিনয় করতেন। তার অন্তরে আমার জন্য কোনো স্নেহ বা ভালোবাসা অবশিষ্ট ছিল না। অন্যদিকে প্রতিদিন রাতে আমার দেবর যখন বাইরের সমস্ত কাজকর্ম শেষ করে ঘরে ফিরতো, তখন আমি আর সে সারা রাত ধরে নিজেদের শারীরিক আকাঙ্ক্ষা মেটাতাম। আসলে আমি আমার দেবরকে সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। সে যখন আমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল, তখন আমি আমার সর্বস্ব তাকে উজাড় করে দিয়েছিলাম। সে যখনই আমাকে যেভাবে চেয়েছে, আমি সেই মুহূর্তে তার জন্য নিজেকে প্রস্তুত করেছি। আমি তাকে বারবার বলেছিলাম, আমি আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি একবার গভীর কষ্ট পেয়েছি, আর সেই কষ্ট আমি দ্বিতীয়বার পেতে চাই না। সেও আমাকে কথা দিয়েছিল যে খুব শীঘ্রই সে আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। সত্যি বলতে, আমার স্বামীর মৃত্যুর পর যখন আমি এই বাড়ি ছেড়ে আমার দাদাদের কাছে চলে যেতে চেয়েছিলাম, তখন দেবরই আমাকে সামলেছিল। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে এবং তার দাদার মতোই ভালোবাসা দিয়ে আগলে রাখবে। যদিও প্রথমে আমি দেবরের এই প্রস্তাবে রাজি ছিলাম না, কিন্তু সে আমাকে তার মিথ্যে ভালোবাসার জালে এমনভাবে জড়িয়েছিল যে আমি না করতে পারিনি। এদিকে আমার শাশুড়ি তো দেবরের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু আমার দেবর প্রতিবারই কোনো না কোনো অজুহাতে শাশুড়িকে মানা করে দিত। স্বামীর মৃত্যুর পর আমি আমার দেবর আর শাশুড়িকে এতটাই ভালোবাসতাম যে তাদের ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয়ের যত্ন নিতাম। তাদের কিছু বলার আগেই আমি সবকিছু তৈরি করে দিতাম, কারণ এই বাড়িতে দ্বিতীয়বার দেবরের ভালোবাসা পেয়ে আমি আর কোথাও যেতে চাইতাম না। এদিকে রাতের আধারে আমাদের দুজনের মধ্যে যে গভীর সম্পর্ক ছিল, সেই কথা আমার শাশুড়ি ঘুণাক্ষরেও জানতেন না। একদিন রাতে দেবর যখন ঘরে ফিরল, তখন সে আমাকে তার নিজের ঘরে ডাকলো। আমি তার ঘরে যেতেই সে আমার আঁচল সরিয়ে উন্মত্তের মতো তার সমস্ত আকাঙ্ক্ষা চরিতার্থ করেছিল।
ওই মুহূর্তে তার ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম এবং তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমার শাশুড়ি যখন দেবরের নাম ধরে ডাকতে শুরু করলেন, তখন ভয়ে আমরা দুজন বিছানায় উঠে বসলাম। আমরা বুঝতে পারছিলাম যে শাশুড়ি দেবরের ঘরের দিকেই আসছেন। তখন উপায় না দেখে দেবর আমাকে তার বিছানার নিচে লুকিয়ে পড়তে বলল। শাশুড়ির গলার আওয়াজ পেয়ে আমি ভয়ে দেবরের খাটের নিচে লুকিয়ে পড়লাম। তারপর শাশুড়ি যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, তখন তিনি দেবরকে বললেন, এত বেলা পর্যন্ত ঘুমালে চলবে? বাইরের কাজগুলো কে করবে? আর এত বড় বিছানা থাকতেও কি তোর শোয়ার জায়গা হয় না? বিছানার চাদর এত এলোমেলো হয়ে আছে কেন? আমার শাশুড়ি এই ধরনের 2-4টে কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওই সময় আমি খাটের তলা থেকে নিঃশব্দে শাশুড়ির সমস্ত কথা শুনছিলাম। আমি এই বিষয়ে অনেকবার দেবরকে অনুরোধ করেছিলাম যে সে যেন আমাদের দুজনের সম্পর্কের কথা শাশুড়িকে জানিয়ে দেয়, কিন্তু দেবর এই ব্যাপারে শাশুড়ির সাথে কোনো কথা বলতে রাজি ছিল না, কারণ সে তার মাকে খুব ভয় পেত। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর শাশুড়ি আমার দেবরকে বললেন যে পাশের বাড়ির এক চাচি রিনা নামের একটা মেয়ের সম্বন্ধ এনেছে। আমার চাচি যখন শাশুড়িকে রিনার ছবি দেখিয়েছিল, তখন আমার শাশুড়ি ছবি দেখেই দেবরকে বলেছিলেন, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তুই দেখলেই মেয়েটাকে পছন্দ করবি। দেবরের অন্য মেয়ের সঙ্গে বিয়ে হবে এই কথাটা শোনা মাত্রই আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কারণ আমার স্বামীর মৃত্যুর পর আমি দেবরকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছিলাম এবং সেও আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই মুহূর্তে আমি চোখের ইশারায় দেবরকে এই সম্বন্ধটা নাকচ করে দিতে বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই কানে তোলেনি। সে মাথা নেড়ে তার মায়ের কথাই সম্মতি জানিয়েছিল। এমনকি আমার শাশুড়ি এটাও বলেছিলেন যে তিনি নাকি সৌরভের নম্বর রিনাকে দিয়েছেন এবং তারা দুজন বিয়ে লাগিয়ে একে অপরের সাথে কথা বলে নেবে। সেদিন দেবরের সঙ্গে আমি যখন একা কথা বললাম, তখন সৌরভকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তাহলে তুমি মায়ের কথায় কেন রাজি হলে? সৌরভ তখন উত্তর দিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই মুহূর্তে আমি মাকে কি করে বলতাম যে আমি আমার বিধবা ভাবিকেই ভালোবাসি? সৌরভের কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার সাথে তার প্রতিদিন গোপনে মেলামেশা করার সাহস ছিল, কিন্তু তার মাকে এটা বলার সাহস ছিল না যে সে আমাকে ভালোবাসে এবং আমাকেই বিয়ে করতে চায়। এমনকি আমার দেবর তো রিনার ছবি দেখে তাকে পছন্দ করার পর তার সাথে দেখা করতেও শুরু করেছিল, যা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। তারপরেও সে অবিরাম আমাকে মিথ্যে কথাই বলে চলেছিল যে সে শুধুমাত্র আমাকে বিয়ে করবে। সে নাকি শুধুমাত্র তার মায়ের মন রাখার জন্য রিনার সঙ্গে 1-2বার কথা বলেছে, কিন্তু সত্যিটা হলো সে প্রতিদিন রিনার সঙ্গে দেখা করত। এমনকি 1 মাস পর যখন রিনার বাবা রিনাকে সঙ্গে করে আমাদের বাড়িতে এলেন সৌরভের সঙ্গে তার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন আমি বুকে পাথর বেঁধে তাদের জন্য আপ্যায়নের আয়োজন করেছিলাম। জানি না কেন এত কিছুর পরেও দেবরের উপর আমার অগাধ বিশ্বাস ছিল যে সে আমাকে ঠকাবে না এবং খুব শীঘ্রই শাশুড়িকে আমাদের সম্পর্কের কথা জানাবে। এমনকি রিনার সঙ্গে দেবরের বিয়ের কথা শুনে আমি যখন কান্নাকাটি করতাম, তখন সৌরভ আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, তুমি একদম চিন্তা করো না, বিয়ে তো আমি তোমাকেই করব। আমরা যদি হঠাৎ করে মাকে আমাদের সম্পর্কের কথা বলি, তাহলে মা আমাদের দুজনকেই ভুল বুঝবে, তাই আমাদের একটা পরিকল্পনা করে মাকে রাজি করাতে হবে। এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল। আমি এটা ভেবেই অস্থির হয়ে থাকতাম যে আমি যদি দেবরকে হারিয়ে ফেলি, তাহলে আমি কার ভরসায় এই পৃথিবীতে বেঁচে থাকবো? আমি কোনোভাবেই দেবরকে হারাতে চাইনি, তাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং আমার শাশুড়ি আমাদের দুজনের সম্পর্কটাকে মেনে নেন। আমি ভেবেছিলাম শাশুড়িকে আমাদের দুজনের ব্যাপারে আমি নিজেই সবটা খুলে বলবো, কিন্তু আমি জানতাম আমি যদি আমাদের সম্পর্কের কথা শাশুড়িকে বলতে যাই, তাহলে তিনি নিশ্চয়ই আমাকেই খারাপ ভাববেন এবং দোষারোপ করবেন। এই ভেবে আমি শাশুড়িকে আমাদের ব্যাপারে কিছুই বলতে পারিনি। আমার মন মেজাজ যখন খুব খারাপ থাকতো, সেটা লক্ষ্য করে দেবর আমাকে একদিন বলল, অনিকা, তুমি তোমার দাদার বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো, তাহলে তোমারও ভালো লাগবে। আমার নাম অনিকা। তার কথা শুনে আমি যেদিন দাদার বাড়ি গিয়েছিলাম আমার ভাবিদের সঙ্গে দেখা করতে, সেদিন আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শাশুড়ি একাই ছিলেন। আমি দাদার বাড়ি যাব শুনে আমার শাশুড়ি খুব আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি মনে মনে এটাই চাইতেন যে আমি যেন ওই বাড়িতে না থাকি। সেদিন সকালেই আমি দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার দেবরের ব্যাপারে সবকিছু আমার ভাবিদেরকে খুলে বলেছিলাম। তারাও চাইছিল যে আমার বিয়ে যেন সৌরভের সঙ্গেই হয়ে যায়। ভাবিরা আমাকে পরামর্শ দিল, তুমি এই ব্যাপারটা আর বেশি দিন লুকিয়ে রেখো না, তোমার শাশুড়িকে সবকিছু বলে দাও,
সেদিন দাদা আর ভাবিদের সঙ্গে সময় কাটিয়ে আমার মনটা অনেকটা হালকা হয়েছিল। তারা তো আমাকে কয়েকদিন থেকে যেতেও বলেছিল, কিন্তু আমি সারাদিন থাকার পর সন্ধ্যের দিকে যখন নিজের বাড়িতে ফিরে এলাম, তখন দেখলাম যে সন্ধে হয়ে গেল, আমার শাশুড়ি ঘরের মধ্যে নেই, কিন্তু ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতরে প্রবেশ করতেই আমার মনে হলো ভেতরের ঘরে যেন কেউ বা কারা আছে, কিন্তু ভেতরের ঘরে কে থাকতে পারে, কারণ আমার দেবর তো সাধারণত অনেক রাতে বাড়ি ফেরে। তখন সবে সন্ধে 7টা বাজে। আমি যখন ভেতরের ঘরের দিকে এগিয়ে গেলাম, তখন ঘর থেকে যে ধরনের শব্দ ভেসে আসছিল তা শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ওই ঘরের ভেতরে কেউ অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত। কিন্তু কে ছিল ওই ঘরের মধ্যে সেটা দেখার জন্য আমার মনের কৌতূহল বহুগুণে বেড়ে গেল। ওই ধরনের আওয়াজ শুনে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমার মনে হলো তাহলে কি আমার শাশুড়ি এই বয়সে এসে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কারণ তিনি বয়স্কা হলেও দেখতে বেশ সুন্দরী ছিলেন এবং তার বয়সটা সহজে বোঝা যেত না। পরক্ষণে আবার মনে হলো তিনি তো একজন অসুস্থ মানুষ, তাহলে তিনি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারেন। তারপর আমি যখন ঘরের দিকে আরো একটু এগিয়ে গেলাম, তখন দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা মাটি সরে গেল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ভেতরের দৃশ্যটা দেখে আমার সারা শরীর ভয় থরথর করে কাঁপতে শুরু করেছিল। ভেতরের দৃশ্য দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাই আমি নিজের হাতেই নিজের মুখ চেপে ধরেছিলাম, কারণ আমার দেবর রিনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে এতটাই মগ্ন ছিল যে তারা টেরও পায়নি যে আমি দরজার সঙ্গে দাঁড়িয়ে আছি এবং তাদের সবকিছু দেখে ফেলেছি। সেদিন আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে দেবর আমাকে ঠকিয়েছে এবং সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার শরীরটাকে কেবল ব্যবহার করেছিল। শুধুমাত্র নিজের আকাঙ্ক্ষা মেটানোর জন্য সে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। এরপর আমি দেবরকে এটা বুঝতে দিইনি যে আমি তার আসল রূপ দেখে ফেলেছি। তারপরের দিন আমি রিনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার সঙ্গে দেবরের অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং সে যেন এই বিয়েটা ভেঙে দেয়। তখন রিনা খুব অবাক হয়ে আমাকে বলেছিল, ভাবি তুমি এসব কি বলছো? আমি তো সৌরভকে ভালোবাসতে শুরু করেছি এবং সৌরভও আমাকে বলেছে যে সে আমাকেই ভালোবাসে। আর সৌরভ যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে আমাকে কেন পছন্দ করতে গেল? ওই সময় আমি নিজের মতো করে রিনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি জানতাম এসব কথা শুনলে তারও অনেক কষ্ট হবে, কিন্তু বিয়ের আগেই আমার আর দেবরের ব্যাপারে সত্যিটা জানা রিনার জন্য খুব জরুরি ছিল। কারণ সেদিন আমি এটা বুঝে গিয়েছিলাম যে আমার দেবর একটা বিশ্বাসঘাতক। সে শুধু আমাকে নয়, সে তো রিনাকেও ঠকাচ্ছিল আমাদের দুজনের ব্যাপারে সত্যিটা গোপন করে। তারপর আমার মুখ থেকে সৌরভ আর আমার সম্পর্কের কথা শুনে রিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিল। সেদিন সন্ধ্যায় রিনার বাবা আর রিনা এসে আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়িকে বলেছিলেন, আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ আমি জানতাম না যে আপনার বড় বৌমা একজন চরিত্রহীন মহিলা। আপনার বাড়ির বৌমা আপনারই ছেলের সঙ্গে মুখ কালো করেছে এই ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। আমার শাশুড়ি তখন হতভম্ব হয়ে রিনার বাবাকে বলেছিলেন, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমার বড় বৌমা খুব ভালো মেয়ে, আপনি এইভাবে তার উপর এত বড় একটা নোংরা অপবাদ দিতে পারেন না। তখন রিনার বাবা আমার শাশুড়িকে বলেছিলেন, যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলে আর বৌমাকে জিজ্ঞেস করুন যে তারা আপনার আড়ালে কি নোংরামি করেছে। আপনার চরিত্রহীন বৌমা নিজে আমার মেয়ের কাছে গিয়ে তার আর দেবরের অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেছে। সেদিন আমি আর চুপ করে থাকতে না পেরে শাশুড়িকে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানিয়েছিলাম যে বেশ কয়েক বছর ধরেই দেবরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কারণ দেবর আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে। ওই সময় দেবর যা বলেছিল সেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা মানুষ এতটা বেঈমান হতে পারে। দেবর তখন তার মাকে বলল, মা, ভাবি একদম মিথ্যে কথা বলছে। ভাবি প্রত্যেকদিন রাতে আমার ঘরে এসে নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য আমার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করত, কিন্তু ভাবি আমি সবসময় বাধা দিয়েছি। ভাবি আমাকে প্রতিদিন অনুরোধ করে যাতে আমি তাকে তাড়াতাড়ি বিয়ে করে নিই। ভাবি আমাকে সবার সামনে বদনাম করার চেষ্টা করছে। সে আরও বলল, আমি যদি ভাবিকেই ভালোবাসতাম তাহলে রিনাকে কেন পছন্দ করতাম? ভাবি জোর করে আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি তাকে কোনোদিনও সেই নজরে দেখিনি। তাই সে এখন রিনার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য রিনাকে আমার আর নিজের ব্যাপারে মিথ্যে কথা বলেছে। দেবরের মুখে এমন মিথ্যে কথা শুনে আমার মুখ দিয়ে একটা শব্দই বেরোয়নি, কারণ ওই মুহূর্তে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে তখন আমার কথা বলারও শক্তি ছিল না। তারপর শাশুড়ি আমার কাছে এগিয়ে এসে আমার গালে সজোরে 3-4টে চড় মারলেন এবং আমাকে একটা জোরদার ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন। তিনি চিৎকার করে বলেছিলেন, আমি তো ভাবতেও পারি না যে তুই আমার ছেলেকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করবি। ওই সময় আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু শাশুড়ি আমার কোনো কথাতেই বিশ্বাস করেননি। তারপর আমার শাশুড়ি যখন রিনা আর তার বাবাকে হাত জোর করে অনুরোধ করছিলেন যাতে তারা এই বিয়েটা না ভাঙে, তখন দেবর রিনার পায়ে ধরে বলেছিল,
রিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তখন রিনার বাবা রিনাকে বললেন, সবকিছু জানার পরেও এর চূড়ান্ত সিদ্ধান্ত আমি তোর ওপরই ছেড়ে দিলাম। তুই যদি এই ছেলেটাকে বিয়ে করে সুখী হতে পারিস, তাহলে আমি এই বিয়েতে কোনো বাধা দেব না। তারপর রিনা আমার শাশুড়িকে বলল, আমি কিন্তু একটা শর্তেই আপনার ছেলেকে বিয়ে করব। তখন আমার শাশুড়ি আর দেবর এক বাক্যে বলল, আমরা তোমাদের সব শর্ত মানতে রাজি আছি। তখন রিনা আমার দিকে আঙুল তুলে বলল, এই মহিলাকে এই বাড়ির থেকে বের করে দিতে হবে, তবেই আমি এই বাড়ির বউ হতে রাজি আছি। রিনার কথা শুনে শাশুড়ির সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। ওই সময় দেবরও বলেছিল, ভাবি এই বাড়িতে থাকলে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। তাই রিনা একদম ঠিক কথা বলেছে, ভাবিকে বাড়ি থেকে বের করে দেওয়াই আমাদের সবার জন্য সঠিক সিদ্ধান্ত। সেদিন তারা কেউই আমার দুঃখ বা মনের কষ্টটা বোঝার চেষ্টাই করেনি। তারা আমাকে জোর করে বাড়ির থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, সেদিন রিনা খুব খুশি হয়েছিল যখন আমাকে বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছিল, এবং তার মুখের মধ্যে একটা শয়তানি হাসি লেগেছিল। আমাকে যখন শাশুড়ি আর সৌরভ বাড়ির থেকে বের করে দিল, তখন আমি বাধ্য হয়ে দাদার বাড়িতে দিয়ে দাদা আর বৌদিদের সব সত্যি কথা খুলে বললাম। তখন দাদারা বলেছিল যে তারা আমার শাশুড়ির সঙ্গে এই ব্যাপারে একবার কথা বলতে চান, কিন্তু আমি তাদের বারণ করেছিলাম, কারণ আমার শাশুড়ির সঙ্গে কথা বলে আর কোনো লাভ ছিল না। আমি যাকে বিশ্বাস করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, সেই মানুষটিই তো আমাকে ঠকিয়েছে। তাহলে আর শাশুড়ির সঙ্গে কথা বলে কি হতো? দাদার বাড়িতে আসার পর আমি ভাবিদের সমস্ত কাজে সাহায্য করে দিতাম, এটা ভেবে যে তারা যেন আমাকে নিজেদের মাথার বোঝা মনে না করে। যদিও তারা আমাকে খুবই ভালোবাসতো। আমি বুকে পাহাড় সমান ব্যথা নিয়েও সবার সঙ্গে হাসি খুশি থাকার অভিনয় করতাম। কখনো একা বসে ভাবতাম, আমার ভাগ্যে কেন এত কষ্ট লেখা আছে? আমার কপালে কি স্বামীর ভালোবাসার সুখ লেখা নেই? আমাকে কি সারা জীবন একাই থাকতে হবে? 24 ঘন্টার মধ্যে একবার হলেও এই কথাগুলো ভেবে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। আমাকে যখন তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার 1 সপ্তাহ পর আমি খবর পেলাম আমার দেবর নাকি রিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আমার আর কিছুই করার ছিল না। শুধু এটা ভেবেই আফসোস হতো যে যে মানুষটা আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মানুষটাই আমার শরীর নিয়ে খেলা করেছে। সেই মানুষটা শুধু আমাকে ব্যবহার করেছে, নিজের জীবন থেকে আবর্জনার মতো ছুড়ে দিয়েছে। কারণ আমি তো তার কাছ থেকে আমার প্রাপ্য ভালোবাসা ফিরে পাইনি। তাই ওই মানুষটি আমাকে ব্যবহার করে নিজের জীবন থেকে আবর্জনার মতো ছুড়ে দিয়েছিল। এরপর আমি ধরেই নিয়েছিলাম যে আমাকে সারা জীবন একাই কাটাতে হবে এবং আমি একাই থাকবো। আমার ভাগে ভালোবাসা বলে হয়তো কোনো শব্দই লেখা নেই। এইভাবে প্রায় 4-5 দিন কেটে যাওয়ার পর হঠাৎ আমার শাশুড়ি আর দেবর আমার দাদার বাড়িতে এসে আমার হাত পা ধরে কান্নাকাটি শুরু করে দিল। তারা বলল, বৌমা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার উপর অনেক বড় অন্যায় করেছি। ওই ঠকবাজ মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে এনে আমরা অনেক বড় ভুল করেছি। তার থেকে ভালো হতো যদি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতাম, তাহলে আজ আমাদের সঙ্গে এত খারাপ কিছু ঘটতো না। আসলে রিনা নাকি বিয়ের পর আমার শ্বশুরবাড়ির সমস্ত টাকা পয়সা সোনা গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল। বিয়ের পর যখন রিনা বাড়ির সবকিছু জেনে গিয়েছিল যে আমার শাশুড়ি কোথায় টাকা পয়সা আর গয়না রাখেন, তখন সে একদিন সুযোগ বুঝে দেবরা শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে বাড়ির সমস্ত দামি আসবাবপত্র, টাকা, সোনা গয়না সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছিল। এর আগেও নাকি রিনা আর তার বাবা মিলে এরকম অনেক প্রতারণা করেছে। আমার দেবর রিনা আর তার বাবার নামে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিল। তারপর আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে তিনি নাকি নিজে থেকে চান যে আমি যেন তার ছেলেকে বিয়ে করে আবার ওই বাড়ির বউ হয়ে থাকি। আমার শাশুড়ি এতদিনে বুঝতে পেরেছিলেন যে আমিই তাদের মন থেকে ভালোবাসতাম এবং আমার মতো সেবা যত্ন অন্য কেউ করতে পারবে না। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পর আমার আর ইচ্ছাই করেনি ওই বাড়িতে দ্বিতীয়বার ফিরে যেতে। কারণ দেবর আমার সঙ্গে যে অন্যায় করেছিল, সেটা যদি সে আবার করে, তাহলে হয়তো আমি আর সহ্য করতে পারবো না। এবার আমি হয়তো মারাই যাব। তাই আমি শাশুড়িকে বলেছিলাম, আমি মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু আমি আর ওই বাড়িতে চিরকালের জন্য ফিরে যেতে চাই না। ওই সময় সৌরভও আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে বিয়ে করতে রাজি হইনি। কারণ আমি নিজের ভুলটাও বুঝতে পেরেছিলাম যে দেবরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমিও অনেক বড় অন্যায় করেছিলাম। সেদিন থেকে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি নিয়েছিলাম এবং সেখান থেকে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার ভালোভাবে চলে যায়। আমি যা মাইনে পাই তার একটা বড় অংশ আমি দাদাদের হাতে তুলে দিই।
কারণ আমি তাদের বাড়িতেই থাকি এবং খাওয়া দাওয়া করি। আমি যাতে তাদের উপর সারা জীবনের জন্য বোঝা না হয়ে যাই, তাই আমি উপার্জনের টাকা আমি তাদের হাতে তুলে দিতাম। দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার মতো ক্ষমতা আমার মধ্যে আর অবশিষ্ট ছিল না, এবং আমার মনের মধ্যেও আর ততটা জোর ছিল না। তাই আমি এখন আমার পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিন দ্বিতীয় বিয়ে করব না। এখন আমি দাদা আর ভাবিদের সঙ্গে অনেক সুখে আছি। ওদিকে আমার দেবরও আর কোনো মেয়েকে বিয়ে করার সাহস পায়নি, সেও এখন একাই জীবন কাটাচ্ছে। আমি মাঝে মধ্যে শাশুড়ির সঙ্গে দেখা করতে যাই, তখন দেবর লজ্জায় আমাকে দেখে মাথা নিচু করে বাড়ির বাইরে চলে যায়, কারণ সে এতদিনে বুঝতে পেরেছে যে সে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে এবং সে তার শাস্তিও পেয়েছে। শাশুড়ি আজও আমাকে বলেন যে আমি যেন তার ছেলেকে ক্ষমা করে তাকে বিয়ে করে নিই, কিন্তু এখন আর এসব কথা শুনে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আর কোনোদিন কাউকে বিয়ে করব না। তাই আমি যেখানে আছি, যেমন আছি, খুব ভালো আছি এবং শান্তিতে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।